হাসিনা? 5ই আগস্ট গণ আন্দোলনে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন শেখ হাসিনা। আসতে থাকে একের পর এক ঘোষণা, কিন্তু কোনো অবস্থাতেই দল একত্র করতে পারছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মীরা হয়ে পরে জনবিচ্ছিন্ন। দেশে দলের বড় কোনো নেতা না থাকায় নেতৃত্ব শূন্য হয়ে পালিয়ে বেড়াচ্ছে এদিক ওদিক করে, আর প্রতিটা কর্মীর মাথায় হাজার হাজার মামলা। এবছরের শুরুতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই জনমনে প্রশ্ন আসা শুরু হয়, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কি না। এদিকে ভারত আওয়ামী লীগকে রাজনীতিতে সরব হওয়ার জন্য করতে থাকে আন্তর্জাতিক মহলে যোগাযোগ, করতে থাকে একের পর এক পরিকল্পনা। হাসিনা সরকার পদত্যাগ করার পর বিএনপি জামায়াত রাষ্ট্রের প্রধান প্রধান দফতরগুলো ভাগ করে নেয় এবং শুরু করে ইচ্ছামতো চাঁদাবাজি, লুটপাট। এখান থেকে আবার আওয়ামী লীগ সুযোগ পেয়ে যায়। জনগণ আবার আওয়ামী লীগকে সহ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, যার ফলস্বরূপ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা একযোগে ঢাকায় 144টা মিছিল করে। দেখা যায় হাজার হাজার নেতাকর্মীদের জমায়েত। এদিকে বর্তমান নেতাদেরও সুর ঘুরতে থাকে। গতকাল এক প্রেস বিবৃতিতে নুরুল হক নূর বলেন, আমরা আওয়ামী লীগের শাসনের সময় তার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি, অন্যায়কে অন্যায় বলতে ভয় পাইনি। আর এখন আমরা যদি সরকারের বিরুদ্ধে সমালোচনা করি, তাহলে আমরা আলীগের দোসর। এনসিপির নেনা নাসির পাটোয়ারি বলেন, জামায়াত বিএনপি নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসাবে নিয়েছে। তারা নির্বাচন কমিশনকে জিম্মি করে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এ সময় নাসির পাটোয়ারি বলেন, জামায়াতকে উদ্দেশ্য করে, জামায়াত একটা মুনাফিক দল, তারা আমাদেরকে ব্যবহার করে জুলাইয়ের সব কৃতিত্ব তারা নিয়ে আমাদের এখন টুপি পরাচ্ছে। তারা 71-এর কথা ভুলে গেছে। আমরা জুলাইকে কখনো 71-এর সাথে তুলনা করিনি, আর জামায়াত 71-এর কলঙ্ক ঢাকতে 24কে স্বাধীনতা হিসাবে চালাচ্ছে। জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত ছেলে খেলা করছে। এই মন গড়া জুলাই সনদ আমরা কখনো মানব না। আওয়ামী লীগের দিকে তাকিয়ে তখনই শেখ হাসিনা আশার আলো দেখাচ্ছে। ভারতের এক নিউজ পোর্টাল থেকে এক সাংবাদিক শেখ হাসিনার বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, হাসিনা দেশে ফেরার জন্য আন্তর্জাতিক মহলে যোগাযোগ করছেন। হাসিনার বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সবসময় যোগাযোগ রাখছেন। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার পক্ষে গত মাসে রায়ও পেয়েছে। তবে হাসিনাকে ছাড়া নির্বাচন হলে ভারত কখনো ওই নির্বাচনকে বৈধতা দেবে না। আর এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কখনো বৈধ নির্বাচনও হবে না। ভারত সহ ভারতে বন্ধু রাষ্ট্রগুলো কখনো বাংলাদেশের আগামী নির্বাচনকে স্বীকৃতিও দেবে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন যেন নতুন এক দোলাচলে। বিএনপি ও এর সহযোগী দলগুলোর মধ্যে যে নেতৃত্বহীনতা ও আস্থার সংকট দীর্ঘদিন ধরে ছিল, সাম্প্রতিক সময়ে তা আরও প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে এখন উঠছে তীব্র প্রশ্ন, এই মানুষটিকে কতটা ভরসা করাতেন। তারেক জিয়া এক সুবিধাবাদী চরিত্রের রাজনীতিক, যার সিদ্ধান্ত সবসময় ঘুরে বেড়ায় ব্যক্তিগত লাভ, অর্থনৈতিক স্বার্থ ও ক্ষমতার লোভের চারপাশে। বিএনপির 2001 থেকে 2006 সালের শাসনামলে তার নাম জড়িয়ে যায় একের পর এক দুর্নীতির অভিযোগে। তখন দেশের প্রতিটি খাতে তার প্রভাব এমনভাবে বিস্তৃত হয় যে অনেকেই বলেন তারেক রহমান তখন রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন। বহু রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেন, সে সময় সরকারি চুক্তি, নিয়োগ, এমনকি ব্যবসায়িক অনুমোদনের ক্ষেত্রেও তারেক রহমান ও তার ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমতি ছাড়া কিছুই হতো না। এই সময় তিনি নাকি নিজের অফিসকে দুর্নীতির সদর দপ্তরে পরিণত করেছিলেন। ফলে আজ যখন বিএনপি আবার রাজনৈতিক পুনরুত্থানের কথা বলছে, তখন অনেকেই প্রশ্ন তুলছেন, এই নেতৃত্বের ওপর কি সত্যিই জনগণ বা সহযোগী দলগুলো আস্থা রাখতে পারবে? রাজনৈতিক সম্পর্ক ও বিশ্বাসের সংকট। সাম্প্রতিক সময়ে বিএনপি জামায়াত, ডক্টর ইউনূসের এনসিপি ও অন্যান্য দলের মধ্যে রাজনৈতিক ঐক্যের আলোচনা শুরু হলেও তারেক রহমানের নাম আসলেই অনেকে পিছিয়ে যান। যোগ্যতা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে একজন সুবিধাবাদী ও প্রতিহিংসাপরায়ণ চরিত্রকে নেতৃত্বে রাখলে সেই ঐক্য টেকসই হয় না। অনেকেই অভিযোগ করেন, তারেক রহমান প্রায়ই নিজের রাজনৈতিক অবস্থান বদলান। কখনো আন্তর্জাতিক প্রভাব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন, কখনো দেশের ভেতর জনপ্রিয়তার জন্য ভিন্ন ভিন্ন বার্তা দেন। একই সঙ্গে দলের ভেতরেও দেখা যায় বিভাজন। কেউ তার নেতৃত্ব মানতে চায়, কেউ আবার মনে করে তিনি বিদেশে বসে বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। বিশ্লেষকদের দৃষ্টিতে তারেক রহমানের সীমাবদ্ধতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের মধ্যে এখনও সেই পুরনো মনোভাব কাজ করে, যে মনোভাব রাজনীতিকে করে তোলে ব্যক্তিগত ব্যবসার মতো। একজন সিনিয়র রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, তারেক রহমান রাজনীতি করেন না, তিনি রাজনীতি ব্যবহার করেন। তিনি আরও যোগ করেন, দলের ভেতর জনগণ না থাকলে জনগণের সঙ্গে সম্পর্ক টেকসই হয় না। জনগণের দৃষ্টিতে তারেক রহমানের ভাবমূর্তি। জনগণের একাংশ মনে করে তারেক রহমান এখনও পুরনো রাজনীতির ধারক, স্মৃতিপ্রধান। তারা বলছেন, বিএনপির বর্তমান সংকট কেবল সরকারের চাপের কারণে নয়, বরং নিজেদের নেতৃত্বে দুর্বলতার কারণেই দলটি এগোতে পারছে না। বাংলাদেশের রাজনীতিতে এখন দরকার স্বচ্ছতা, নীতি ও স্থিতিশীল নেতৃত্ব, যেখানে ব্যক্তিগত স্বার্থ নয় বরং জনস্বার্থ প্রাধান্য পাবে। কিন্তু সেই নেতৃত্ব কি বিএনপির ভেতর থেকে আসবে, নাকি জনগণ নতুন বিকল্প খুঁজবে? এখন সেটি কোটি মানুষের প্রশ্ন।
এই প্রতিবেদনটি দেখিয়ে দেয় তারেক জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আজ বাংলাদেশের রাজনৈতিক আস্থাহীনতার প্রতীক। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চানখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এমপি হাজী সেলিম ও তার ছেলে সুলাইমান সেলিমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 20 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন তাদের আদালতের ইজলাসে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 2রা সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে 14 নভেম্বর সুলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের 5ই আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মুনির। দুপুরে আসামিদের ছোঁয়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত 14 মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। এই মামলায় 351 জনকে এজাহার নামীয় ও 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এই মামলার 7 নম্বর এজাহার নামীয়। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো শাহজালাল আন্তর্জাতিক ঘটনায় দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার রপ্তানি ও শিল্প খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ইএবি এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে শুধু ব্যবসায়ী নয়, সরকারও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা নষ্ট হয়েছে এবং বাজার হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ইএবি সভাপতি বলেন, আমরা চাই এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর সরকার ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে। শাহজালাল বিমানবন্দর দেশের রপ্তানি বাণিজ্যের হৃৎপিণ্ড। এখানে এমন অঘটন আমরা আর দেখতে চাই না। সংবাদ সম্মেলনে ইএবি নেতারা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং জোন দেশের রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। সেখানে কোটি কোটি ডলারের পণ্য প্রতিদিন ওঠানামা করে। এমন একটি সংবেদনশীল স্থানে আগুন নিছক দুর্ঘটনা নয়, বরং এটি নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতার প্রতিফলন। তারা প্রশ্ন তোলেন, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কোনো অটোমেটিক ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম কোথায় ছিল? বাইরে থেকে ফায়ার সার্ভিস আসতে এত সময় লাগলো কেন? নেতারা অভিযোগ করেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, সিএএবি, কাস্টমস হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই দেখভাল ও তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগুনে তৈরি পোশাক, চামড়া, হিমায়িত মাছ, কৃষিপণ্য, ফলমূল, ফার্মাসিউটিক্যাল কাঁচামাল সহ বিভিন্ন রপ্তানি পণ্য পুড়ে গেছে। অনেক ক্রেতা তাদের অর্ডার বাতিল করেছেন এবং বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে ইএবি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সরকারের কাছে 6 দফা দাবি উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তদের বীমা দাবির দ্রুত নিষ্পত্তি, যেসব পণ্যে বীমা কভার ছিল না তাদের জন্য বিশেষ সরকারি তহবিল থেকে সহায়তা, বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিংয়ের আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদার করা, রপ্তানি পণ্যের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ব্যবস্থা, আধুনিক স্ক্যানার ও প্রযুক্তি নির্ভর মনিটরিং সিস্টেম স্থাপন, ফায়ার প্রোটেকশন ব্যবস্থার উন্নয়ন। রপ্তানিকারক সংগঠনগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, কাস্টমস এবং